अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। স্বামী গহনানন্দ এক উৎসর্গীকৃত জীবন। সেবা প্রতিষ্ঠানে চিকিৎসারত অনেক দিন দরিদ্র রোগীর চিকিৎসা খরচ আংশিক বা পূর্ণ ছাড় দেওয়া হতো। এমনই একজন রোগীর অ্যাডমিশন কার্ডে অল ফ্রি লিখে দিয়েছিলেন গহনানন্দজি। সেই রোগীটির চিকিৎসা দীর্ঘদিন ধরে চলায় তার চিকিৎসার খরচ 1 লক্ষ টাকা ছাড়িয়ে যায়। অপর এক সন্ন্যাসী এই প্রসঙ্গ উত্থাপন করলে তিনি বললেন, সেবা করাই আমাদের লক্ষ্য। সন্ন্যাসী হয়ে যা লিখে দিয়েছি তার অন্যথা হবে না। একবার এক বয়স্কা বিধবা মহিলা চোখের অপারেশনের জন্য ভর্তি হন। অপারেশনের সব ব্যবস্থা পাকা। এমন সময় ভদ্রমহিলার ছেলে এসে আপত্তি জানায় যে অপারেশনে তার সম্মতি নেই। যদি হাসপাতাল কর্তৃপক্ষ অপারেশন করে তাহলে সে হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই পরিস্থিতিতে রোগীকে হাসপাতালে রাখার কোনো প্রশ্নই ওঠে না। সবাই যখন এরকম কথা বলতে লাগলো তখন গহনানন্দজি ঠিক করলেন, রোগীর মেয়ে তো চিকিৎসার জন্য ভদ্রমহিলাকে ভর্তি করেছে, তখন মেয়ে এলে তার কাছে যেন পাঠানো হয়। এই কথা মতো ভদ্রমহিলার মেয়েকে তার কাছে পাঠানো হলো। তিনি মেয়ের মুখে শুনলেন যে বৃদ্ধার মেয়েটি কিছু রোজগার করে আর ছেলেটি বেকার, সেই সঙ্গে নেশাও করে। যখন তখন মায়ের কাছ থেকে টাকা চায়। মায়ের চোখ অপারেশন করতে গিয়ে যদি কিছু হয়ে যায় তো তার টাকা পয়সা পাওয়ার পথ বন্ধ হয়ে যাবে, তাই সে চোখ অপারেশন করাতে চায় না। গহনানন্দজি রোগীর অন্যান্য আত্মীয়দেরকে দিয়ে ছেলেকে বুঝিয়ে তার সম্মতি নিয়ে বৃদ্ধার চোখের কষ্ট দূর করলেন। বৃদ্ধা অপারেশনের পর হাসি মুখে বাড়ি ফিরে যান। সেবাই যেখানে মুখ্য উদ্দেশ্য সেখানে কোনো বাধাই বাধা নয়। সব বাধাকে সরিয়ে তিনি রোগীর সেবা করে আনন্দিত হতেন। শিলংয়ের এক ভক্ত সেবা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন। ফুসফুসে ক্যান্সার, আরোগ্যের কোনো লক্ষণ নেই। রোগীর আত্মীয়রা তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চায়। গহনানন্দজি রোগীর অবস্থা দেখে সম্মতি দিলেন। যথাশীঘ্র প্লেনের টিকিট করে দেওয়ার জন্য সেবা প্রতিষ্ঠানের এক কর্মীকে বললেন। তার কথা মতো প্লেনের টিকিট কাটা হয়েছে। বাড়ি ফিরে যাওয়ার সব রকম ব্যবস্থাই হয়েছে। বাড়ি ফেরার পথে কোনো অসুবিধা হলে কি কি ব্যবস্থা নিতে হবে তা রোগীর আত্মীয়দেরকে জানানোর জন্য ডাক্তারবাবুর মতামত জানতে গিয়ে জানা গেল যে রোগীর যা অবস্থা তাতে করে ছাড়া যাবে না। এদিকে গহনানন্দজিও জরুরি কাজে বেলুড় মঠে এসেছেন। তার সঙ্গে যোগাযোগ করে সমস্ত বিষয় জানানো হলো। তিনি ডাক্তারবাবুকে বুঝিয়ে বলেন, রোগীর মনের কথা ভেবে ও বাড়ির লোকের কথা চিন্তা করে তার বাড়ি ফিরে যাওয়া খুব দরকার। রোগীকে বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করলে খুব ভালো হয়। ডাক্তারবাবু তার কথার যথার্থ সহানুভূতির দিকটি বুঝতে পেরে সম্মত হলেন। রোগী যাতে যাত্রার সময় সকল ধকল সইতে পারে তার জন্য রক্ত দেওয়ার ব্যবস্থা করেন। রোগী ও তার আত্মীয় স্বজনেরা কলকাতার রাস্তাঘাট না জানায় গহনানন্দজি তাদেরকে হাসপাতালের গাড়িতে করে এয়ারপোর্ট পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। যাওয়ার আগে নিজে এসে রোগীকে শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদী নির্মাল্য দিলেন। সেবাযজ্ঞে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করার জন্য তিনি সদা সচেতন থাকতেন। ছোট বড় উচ্চ নীচ এসবের কোনো হিসাব তার মনে নাড়া দিতে পারেনি। একদিন এক অতিথি সন্ন্যাসী সেবা প্রতিষ্ঠানে আছেন।
সেবা প্রতিষ্ঠান থেকেই প্লেন ধরার জন্য রওনা হবেন। গহনানন্দজি জানতে পারলেন যে ওই অতিথি সন্ন্যাসীর ফ্লাইটের সময় ঠিক তার পরের দিন ভোরে। কিছু না খেয়ে অতিথি চলে যাবে তা তার পছন্দ হলো না। তাই গহনানন্দজি তাকে বললেন তিনি যেন কফি খেয়ে যান। সন্ন্যাসী ভাবলেন এত ভোরে তাকে আর বিরক্ত না করে চুপি চুপি চলে যাবেন, কিন্তু গহনানন্দজি নিজেই তার খোঁজ নিলেন কফি খাওয়া হয়েছে কিনা। সন্ন্যাসী জানালেন কফির আর দরকার নেই। এই বলে সন্ন্যাসী নিজের মালপত্র আনতে ওপরে গেলেন। সব জিনিসপত্র গুছিয়ে অল্প সময়ের মধ্যেই ফিরে এসে দেখলেন গহনানন্দজি স্বয়ং কফির কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। অগত্যা তাকে কফি খেয়েই রওনা হতে হলো। তার মাতৃসুলভ ভালোবাসায় সন্ন্যাসী অভিভূত হয়ে পড়েন। প্রবীণ সন্ন্যাসীদের প্রতি গহনানন্দজির ছিল গভীর শ্রদ্ধা। যে কোনো পরিস্থিতির মধ্যে তিনি তাদের সুচিকিৎসার যথাসাধ্য চেষ্টা করতেন। পূজনীয় স্বামী মাধবানন্দজি, স্বামী নির্বাণানন্দজি, স্বামী বীরেশ্বরানন্দজি প্রমুখ সন্ন্যাসীদের চিকিৎসার জন্য প্রচণ্ড পরিশ্রম স্বীকার করেন। কখনো কখনো এদের চিকিৎসার জন্য বেলুড় মঠে তাদের শোয়ার ঘরেই মিনি হাসপাতাল তৈরি করে নিয়েছিলেন। প্রয়োজন মতো ডাক্তারদের বেলুড় মঠে পাঠানোর ব্যবস্থা তো করতেনই, এমনকি টেকনিশিয়ান ফিজিওথেরাপিস্টদেরও সেবা প্রতিষ্ঠান থেকে পাঠাতেন। এই ব্যবস্থা কোনো কোনো সময় বহুদিন ধরেই তাকে করতে হতো। একবার খবর এলো বিশিষ্ট প্রবীণ সন্ন্যাসী স্বামী প্রেমেশানন্দজিকে কাশীতে গুরুতর অসুস্থ। শুনেই গহনানন্দজি কলকাতার অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ নিলেন। কাশী পৌঁছে দেখলেন প্রেমেশানন্দজি কোমায় আচ্ছন্ন। তার প্রোস্টেট গ্রন্থির সার্জারি একান্তই জরুরি, কিন্তু কাশীর কোনো সার্জেনই সাহস পাচ্ছেন না ওই সার্জারি করতে। স্বামী প্রেমেশানন্দজির জীবনী এক সোনার মানুষ গ্রন্থে পরবর্তী বর্ণনাটি এইরূপ। গহনানন্দজি জানতে পারেন বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার প্রসাদ সার্জারি করতে পারেন, কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিনা অনুমতিতে তিনি বাইরে গিয়ে অস্ত্রোপচার করতে পারবেন না। কাজেই গহনানন্দজি একজন সন্ন্যাসীকে সঙ্গে নিয়ে হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করতে যান। তখন বিশ্ববিদ্যালয় পর্ষদের একটি জরুরি মিটিং চলছে। উপাচার্য ব্যস্ত মিটিংয়ে। হতোদ্যম না হয়ে প্রায় জোর করে তিনি উপাচার্যের একান্ত সচিবের মাধ্যমে একটি চিরকুট ভিতরে পাঠান। উপাচার্য ডক্টর ত্রিগুণা সেন স্বয়ং মিটিং ছেড়ে দ্রুত বাইরে চলে এসেছেন হাতে সেই চিরকুটটি নিয়ে। তিনি গহনানন্দজিকে ও তার সঙ্গী সন্ন্যাসীকে মিটিংয়ের ভেতরে নিয়ে গিয়ে বসান এবং আসার কারণ জিজ্ঞাসা করে সব কিছু শুনলেন। তিনি সঙ্গে সঙ্গে ডক্টর প্রসাদকে পাঠানোর সব ব্যবস্থা করলেন। গহনানন্দজির কাজে ছিল অদ্ভুত শ্রদ্ধাযুক্ত নিষ্ঠা। যে কাজ করতেন তা শেষ না করে ছাড়তেন না, কোনো বাধাই মানতেন না, অথচ বাইরে উদ্বেগের কোনো প্রকাশ নেই। পূজনীয় বীরেশ্বরানন্দজি মহারাজ অসুস্থ হওয়ায় সেবা প্রতিষ্ঠানের একজন সেবাকর্মীকে তার সেবার জন্য বেলুড় মঠে পাঠান গহনানন্দজি। সেই সেবক কর্মী প্রতিদিন সেবা প্রতিষ্ঠান থেকে বেলুড় মঠে যাতায়াত করত। গহনানন্দজি প্রতিদিন সেই সেবক কর্মীকে তার খাওয়া দাওয়া ও স্বাস্থ্যের সম্বন্ধে জিজ্ঞাসা করতেন। শীতকাল বলে তিনি কর্মীকে দুটি কম্বল দিয়ে বললেন, একটি মেঝেতে পাতবি আর একটা গায়ে চাপা দিবি। ঠান্ডা লেগে শরীর খারাপ করলে মহারাজের বীরেশ্বরানন্দজির সেবা করবি কী করে? সেই কর্মী
একদিন দুপুরে গাড়ি করে বেলুড়মঠ থেকে কলকাতায় ফিরছে। গাড়ির পেছনের সিটে গহনানন্দজি বসে কাগজপত্র দেখছেন। সামনের সিটে বসে কর্মীটি তন্দ্রায় ঢলে বারবার ড্রাইভারের দিকে ঝুঁকে পড়ছিল। গহনানন্দজি সব দেখছিলেন। কিছুক্ষণ পরে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে কর্মীটিকে পিছনের সিটে নিজের পাশে বসালেন। এইভাবেই তিনি তাকে নিয়ে সেবা প্রতিষ্ঠানে পৌঁছান। তার সহানুভূতিতে কর্মীটি বিহ্বল হয়ে পড়েছিল। কাজের সঙ্গে এমন নিবিড়ভাবে যুক্ত থাকলেও গহনানন্দজি জপ ধ্যানের ব্যাপারে ছিলেন সদা সচেতন। ভোরবেলা উঠে হাত মুখ ধুয়ে জপ ধ্যানে বসে যেতেন। জপ ধ্যানের পর কিঞ্চিত স্বাস্থ্যচর্চা করে যখন উঠতেন তখন প্রায় 8টা বেজে যেত। তারপর শুরু হতো কাজ আর কাজ, নানান কাজ সেবা প্রতিষ্ঠানের ভিতরে বাইরে। সারাদিন অম্লান বদনে দক্ষতার সঙ্গে কাজ করে যেতেন, কিন্তু কোনো দিন রাত্রের জপ ধ্যান বন্ধ থাকতো না। কাজ সেরে নিজের ঘরে ফিরতে যত রাতই হোক না কেন জামা কাপড় বদলে হাত মুখ ধুয়ে জপ ধ্যান করে তবে খাওয়া দাওয়া করতেন। তিনি বলতেন, দেরি হলেও স্নানাহার যেমন বাদ পড়ে না, তেমনি এই চিন্তাটিও ইষ্ট চিন্তা, বাদ দেওয়া চলে না। গহনানন্দজি খুব জপ ধ্যান করতেন। একটু অবসর পেলেই জপ করতেন। কাজ করতে করতে বা কোথাও যাচ্ছেন, কিন্তু তিনি নীরবে জপ করতেন। বাসে, ট্রেনে, প্লেনে, এয়ারপোর্টের লাউঞ্জে যখনই সময় পেয়েছেন জপ করেছেন। সংবাদপত্র বা ম্যাগাজিন পড়ে সময় ব্যয় করতেন না। একবার স্বামী হিরণ্ময়ানন্দজি, গহনানন্দজি ও ত্রিবান্দম আশ্রমের অধ্যক্ষ ত্রিবান্দম থেকে কন্যাকুমারী দর্শন করতে গিয়েছেন। ফেরার পথে রাস্তায় হঠাৎ গাড়ি ব্রেক ফেল করে। গহনানন্দজি ছাড়া আর সবাই আসন্ন বিপদের আশঙ্কায় উদ্বিগ্ন। দুর্ঘটনা নিশ্চিত প্রায়। এমন সময় গাড়িটি রাস্তা থেকে সাইডে নেমে গিয়ে গাছে ধাক্কা মেরে থেমে গেল। অন্যান্য মহারাজরা গাড়ি থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে গাড়ির দরজা খুলে দুপাশে ঝাঁপিয়ে পড়লেন। গহনানন্দজি গাড়ির ঝাঁকুনির সঙ্গে সঙ্গে জয় রামকৃষ্ণ বলে উঠলেন। স্বামী হিরণ্ময়ানন্দজি বলতেন, নরেশ নিশ্চয়ই সব সময় জপ করে। আরেকবার তিনি চলেছেন ত্রিপুরার উদয়পুরের পথে, গ্রামে যাবেন। তার সঙ্গে আছেন এক প্রবীণ সন্ন্যাসী ও পথপ্রদর্শক অন্য একজন সন্ন্যাসী। আগরতলা থেকে রওনা হয়ে তারা চলেছেন। পথে এক সময় শুনতে পেলেন পেছন থেকে একটা গাড়ি ক্রমাগত হর্ন দিচ্ছে। ফাঁকা রাস্তা, তবু এত হর্ন কেন দিচ্ছে তা কেউ বুঝতে পারছেন না। হঠাৎ পিছনের সেই গাড়িটি দ্রুত গতিতে তাদের গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ল। ড্রাইভার গাড়ি থামাতে বাধ্য হলো। তখনই ওই গাড়ির ড্রাইভার বললেন, শিগগির নামুন, আপনাদের গাড়িতে আগুন। এ কথা শুনে অন্য দুজন সন্ন্যাসী তো নার্ভাস হলেন, কিন্তু গহনানন্দজি স্থির হয়ে বসে রইলেন যেন কিছুই হয়নি। গাড়ি থামতেই তিনি জয় রামকৃষ্ণ বলে দরজা খুলে তড়িৎ গতিতে বেরিয়ে পড়লেন। প্রতি মুহূর্তেই তিনি ঠাকুরের স্মরণ মনন করতেন। প্রতিটি কাজের ক্ষেত্রেও তিনি সম্পূর্ণভাবে ঠাকুরের উপর নির্ভর করতেন। শত বিপর্যয়ের মধ্যেও তিনি নির্বিকার থেকেছেন ঠাকুরের ওপর নির্ভর করে। কোনো অবস্থায় বিমূঢ় হয়ে পড়েননি। সব সময় নিজেকে ঠাকুরের যন্ত্র বলে মনে করে কাজ করেছেন। সেবা প্রতিষ্ঠানের আর্থিক অসচ্ছলতা বরাবরই ছিল। প্রতি বছরই ঘাটতি হতো। সরকারি অনুদান ও জনসাধারণের দানের ওপর অনেকাংশে নির্ভর করতে হতো। কোনো কোনো সময়ে এমনও হয়েছে যে মাস শেষ হতে মাত্র 1-2 দিন বাকি,
1 তারিখ থেকে কর্মীদের মাইনে দিতে হবে, কিন্তু হাতে প্রয়োজনীয় টাকা নেই। অ্যাকাউন্টস ও ক্যাশের দায়িত্বে যারা ছিলেন তারা খুবই উদ্বিগ্ন। তারা গহনানন্দজিকে সব জানালেন। তিনি শুনে একটু চুপ করে থেকে তাদের বললেন দুশ্চিন্তা না করতে। আরও বললেন যে কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। বাস্তবে দেখা গেছে তার কথা সত্য হয়েছে। হয়তো কোনো দাতার পাঠানো বেশ কিছু পরিমাণ টাকা ওই সময় এসে পৌঁছেছে, বা অন্যভাবে প্রাপ্য কোনো টাকা ঠিক ওই সময় হাতে এসেছে। সেবা প্রতিষ্ঠানে একবার 35 লক্ষ টাকা ঘাটতি হয়েছে। অন্যান্য সন্ন্যাসীরা চিন্তিত। কয়েকজন সন্ন্যাসী এ বিষয়ে গহনানন্দজির দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, কেন তোমাদের কি ঘুম হচ্ছে না? মন দিয়ে সেবা করো, সব ঠিক হয়ে যাবে। কিছুদিন পর আবেদন বেরোলো, ঘাটতি টাকার সমাধান হলো। সেবা প্রতিষ্ঠানের যে কোনো দুরূহ সমস্যার বিষয়ে সেক্রেটারি মহারাজের পরামর্শ চাইতে গেলে তিনি বলতেন, শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করো ও তার ওপর নির্ভর করো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।